তো এর আগের 3টে ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত আমি যে ভেদ চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 10-এর সেখান থেকে আমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম টোটাল 3টে ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুরু করবো হচ্ছে তোমাদের যে 11 থেকে অঙ্ক আজকের আমি শুরু করব। তো দেখো প্রথমে যে 11 অঙ্কটা কি বলেছে দেখো, যে এ সমানুপাত বি, বি সমানুপাত সি হলে দেখাও যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমানুপাত এ বি সি ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে অঙ্কটার মধ্যে কি দেয়া আছে, এ কিউব এ সমানুপাতিক বি, এ সমানুপাতিক বি দেয়া আছে, আর কি দেয়া আছে বি সমানুপাত সি, বি সমানুপাত সি, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। তাহলে প্রথমে আমি এটাকে আগে ঠিক করছি। দেখো কি এ সমান সমান, এটা মানে জানি আমরা কে, কে 1 ধরে নিলাম, যেহেতু দুটো আছে তাহলে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। নেক্সট এবার এটাকে ঠিক করি আমি, বি ইজিক্যাল টু, এটা কে টু ধরলাম, কে টু সি, এটাও লিখে দিই তোমার কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক, ঠিক আছে। তাহলে দেখো এ সমান সমান কি বেরোলো, দেখো কে 1 ইজিক্যাল টু বি, আর বি সমান সমান বেরোলো দেখো কে টু ইজিক্যাল কে টু সি। তাহলে কি করবো, এই কে টুর মান, এই বি এর মানটা আমি আমার এখানে বসিয়ে দেবো, এখানে বি আছে দেখো, তাহলে আমি বসিয়ে দিই বি এর মানটা কে 1, বি এর মানে কত কে টু সি, বি মানে কত তাহলে দেখো কে টু সি। এবার আমি কি করলাম, এটাকে কেমনটা, এটাকে কি করবো আমি তো ছোটো করে নেবো, ছোটো করে নেবো বলতে এই যে এই কে 1 আর কে টুর বদলে আমি কি ধরে নেবো বলো তো, কে 3 ধরে নিলাম, যাই ধরি না কেন আমি এটার বদলে যাই ধরি কেন, আমরা কি জানি ধ্রুবক সংখ্যা যাই হোক না কেন একই বেরাবে, সে আমি এটা যাই ইচ্ছা ধরতে পারি, সেটা সব সময় ধ্রুবক সংখ্যাই হয়। তাহলে আমি কি ধরলাম, এই দুটোর বদলে এই যে এই জিনিসটার বদলে, ঠিক আছে, এই যে এই জিনিসটার বদলে আমি কি ধরে নিলাম কে 3 ধরে নিলাম, তাহলে কে 3 সি ছোটো করে নিলাম আর কি লিখতে, তাহলে কে 3 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, ধ্রুবক, ঠিক আছে। এইবার অঙ্কটাতে কি বলা আছে দেখো, এবার দেখো অঙ্কটাতে যেটা বলা আছে সেটা আগে লিখছি আমি এখানে, না এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, তাই তো, সমানুপাত কি দেয়া আছে এ বি সি, ঠিকঠাক টুকু নিচ্ছি তো, এ কিউব বি কিউব সি কিউব এ কিউব, তারপর আছে এ বি সি ব্র্যাকেটের ভেতরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা অঙ্কের দেয়া আছে, তোমাকে এটা থেকে এটা বের করতে হবে। কিভাবে বের করবো দেখো ভালো করে শোনো। প্রথমে কি করবো আমি, এটা সমান সমান আমরা জানি এই চিহ্নটাকে আগে তুলতে হবে, তাহলে প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে আমার এই চিহ্নটাকে তোলা, তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমান সমান কে, ঠিক আছে। তাহলে ইজিক্যাল টু এ বি সি ব্র্যাকেটের ভেতরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাকে লিখতে হবে কে যেহেতু ধরেছি আমি, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, হলো। এইবার কি করবো আমি, এই যে জিনিসটাকে আছে না, এই জিনিসটাকে কি করবো আমি সমান সমান এদিক অর্থাৎ বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে নিয়ে আসি আমি, তাহলে দাঁড়াচ্ছে দেখো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড বাই, এই জিনিসটা বসবে কি না এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু, এখানে শুধু পড়ে রইলো কি কে পড়ে রইলো, ঠিক আছে। কে বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসটাকে কি করলাম আমি এই দিকে নিয়ে চলে আসলাম। তাহলে দেখো কি দাঁড়ালো, ভালো করে দেখো কি দাঁড়ালো, দেখো
সরি ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি, কি দাঁড়ালো দেখো যে এই যে পুরো জিনিসটা মানে এইটা পুরো সমান সমান একটা কি কে, কে মানে কি একটা ধ্রুবক, তার মানে এটা সমান সমান কি একটা ধ্রুবক, তাহলে এদিকেরটা কি বলছে ধ্রুবক, তাহলে যদি আমি এদিকের সংখ্যাটা যেটা রয়েছে সেই জিনিসটাকে যদি আমি ধ্রুবক বের করি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে, কারণ এদিকেরটা ধ্রুবক যেমন সমান সমান কি ধ্রুবক, এটাকে আমাকে কি করতে হবে ধ্রুবক, মানে এদিকেরটা সমান সমান ধ্রুবক, তাহলে এদিকেরটাও যদি আমি ধ্রুবক বের করে ফেলি অর্থাৎ বাম পক্ষটাও যদি আমি ধ্রুবক বের করে ফেলি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে, কারণ ডান দিকেরটা ধ্রুবক আছে এদিকেরটা কি আছে ধ্রুবক আছে, লিখছি আমি এখানে এদিকেটা কি আছে ধ্রুবক, আমি লিখে দিই তোমাদেরকে এদিকটা আছে কি ধ্রুবক, তাহলে আমাকে কি করতে হবে বাম পক্ষটাকেও ধ্রুবক বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি লিখে করছি আমি এবার দেখো আমি এদিকে করছি, হ্যাঁ অঙ্কটা এদিকে করছি, ঠিক আছে। বাম পক্ষ বলে প্রথমে আমি এটাকে তুলছি, ঠিক আছে, বাম পক্ষ কি আছে পুরো অঙ্কটাকে আগে তুলতে হবে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। খুব ঠান্ডা মাথায় কিন্তু অঙ্কটাকে করবে, একটু ভুল হলে সোজা, কিন্তু একটু ভুল হলে পুরোটাই মানে ভুল খুঁজেই পাবে না তুমি যদি পরীক্ষার হলে, তাহলে এ বি সি রইল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ভালো করে দেখো, ভালো করে জিনিসটাকে দেখো, আচ্ছা এই আমি না কাল অন্য পেনে করছি, হ্যাঁ এটাতে কালি পড়ছে না, ঠিক আছে। ভালো করে জিনিসটাকে এবার বোঝো, পুরো ভালো করে মন দিয়ে বোঝো জিনিসটা, দেখো বুঝতে কিছু অসুবিধা নেই। প্রথমে দেখো তাহলে এর মান কত আছে, এর মান আছে দেখো K3C বসাবো আমি, এর মান প্রথমে বসাচ্ছি আমি K3C, এ মানে এটা কিউব, ঠিক আছে। তারপরে বি এর মান কত, বি এর মান দেখো K2C বসাই, K2C কিউব, কারণ আমি তো শুধুমাত্র এ আর কিউবের মান মানে কিউবটা বসালাম, এটারও কিউব বসালাম প্লাস, ঠিক আছে। খুব ঠান্ডা মাথায় কিন্তু এটা বসানোটা যদি একটু ভুল হয় অঙ্ক মেলাতেই পারবে না, ঠিক আছে। এবার বি এর মান কত K2C, তাই তো, বি এর মান হচ্ছে K2C কিউব, ঠিক আছে। তারপরে সি এর মান তো অঙ্কের মধ্যে নেই, তাহলে সি এর মান বসিয়ে দিই যেমন সি কিউব প্লাস, এরপরে সি কিউবের মান দেওয়া নেই, তাহলে সি কিউব, এর মান দেওয়া আছে কত দেখো K3C বসাই, K3C কিউব, ঠিক আছে। নিচে এ বি সির মান দেওয়া আছে, তাহলে এর মান কত, এর মান আছে দেখো K3C, ব্যাকেট না দিলেও হবে, K3C ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে K2C, K2C ইন্টু সি এর মান সি আছে, তাহলে বসিয়ে দিই সি বসিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাকেটের ভেতরে সেকেন্ড ব্যাকেট দিই, তাহলে এর মান কত দেওয়া আছে, এর মান দেখা আছে কত দেখো K3C বসাই, K3C কিউব, কারণ এটা এর মান তো শুধু এইটুকানি আর এই কিউবটা রইলো প্লাস, বি এর মান কত K2C, খুব ঠান্ডা মাথায় এই বসানোটা পারলে তারপর আর কোনো অঙ্ক কঠিন হবে না, K2C কিউব প্লাস সি কিউব, দুটো লাইন, এই আর একটা লাইন করবো, এই লাইন দুটো যদি ঠান্ডা মাথায় করো তাহলে দেখবে অঙ্ক আর কোনো ভুল হবেই না অনেক, ঠিক আছে। না হলে কিন্তু একটু ভুল হলেই কিন্তু সামান্য একটু ভুল হলেই কিন্তু পুরো ভুল হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। এবার কী করবো, আমার কাজ কি ব্র্যাকেটগুলোকে একটা একটা করে খোলা, তাহলে খুলি প্রথমে, তাহলে খুললে কিউবটা দুজনের সাথেই গুণ হবে, অর্থাৎ K3 কিউব C3 কিউব, তাই তো, সি কিউব K3 কিউব সি কিউব ইন্টু গুণ চিহ্ন, ঠিক আছে। এখানেও তাই K2 কিউব আর সি কিউব, ঠিক আছে, প্লাস সেমভাবে এটাকে যদি ব্র্যাকেট খুলি K2 কিউব আবার সি কিউব, আর সি এর তো এখানে কিউব আছেই, ঠিক আছে। পরেরটাতে এটাতে দেখো সি কিউব ইন্টু কিউবটা দুজনের সাথেই হবে, তাহলে K3 কিউব ইন্টু সি কিউব। দেখো খুব ঠান্ডা মাথায় কিন্তু ধরে 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 আসতে, এটা এই দুটো লাইন তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে করবে, খুব ধীরে ধীরে করবে, একদম সামান্য ভুল হলে অঙ্ক আর মেলাতেই পারবে না, ভুলই খুঁজে পাবে না তুমি নিজে পরীক্ষার হলে, ঠিক আছে। তারপরে দেখো এবার এটা মানে দেখো K2 K3 বসালাম আমি, K2 ইন্টু K3, আর এটা মানে কত 1 2 3 মানে সি কিউব হচ্ছে, তিনটে আছে সি কিউব, ব্র্যাকেটটাকে খুলি, সেকেন্ড ব্র্যাকেটে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে আমি যদি আমি কি খুললে কী দেওয়া আছে দেখো K3
থ্রি কিউ সি কিউ প্লাস এটা করলে দেখো কে টু কিউ সি কিউ, কে টু কিউ সি কিউ প্লাস এটা তো সি কিউবই থাকছে। ঠিক আছে, চল হয়ে গেল। এইবার উপরের লাইনটা কি করবো দেখো, আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় ধরে 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 করছি, তোমরাও কিন্তু এরকম ধীরে ধীরে করে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। একটু ভুল হলে অঙ্কটা ভুল, যেখানে তোমার 3 নাম্বার জেনুইন পাবে সেখানে তোমার একটু ভুলের জন্য পুরো ভুল হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী করছি, কে টু কে থ্রি এক জায়গায় নিয়ে আসি, কে টু গুণ করলে কে থ্রি, সি কটা আছে দেখো 3 আর 3 6টা আছে, তাহলে সি 6। ঠিক আছে, প্লাস এখানে কী হচ্ছে দেখো কে টু 3 আর সি মানে 6টা হচ্ছে, সি 6টা প্লাস এখানে দেখো কে থ্রি কিউ, সি কটা হচ্ছে 6টা, বসিয়ে দিলাম। ঠিক আছে, নিচের লাইনে দেখো বসাই কে টু কে থ্রি সি কিউব। ভালো করে দেখো এদের সবার থেকে না সি কিউব কমন যাচ্ছে, তাহলে কমন নিয়ে নিয়ে এদের থেকে সি কিউব কমন, পড়ে কী রইলো, পড়ে রইলো দেখো কে থ্রি কিউব প্লাস কে টু কিউব প্লাস এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা এবার কি করবো দেখো উপরের লাইনে দেখো, এবার ফের উপরের লাইনটা দেখো, উপরের লাইনটা দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের লাইনটা থেকে কি কমন আছে দেখো, প্রত্যেকটা থেকে C6 কমন যাচ্ছে, C6 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, C6 কমন নিলাম, পড়ে কি রইলো ভালো করে দেখো, পড়ে রইলো কি দেখো, এখানে পড়লো K2, এখানে কিউব দিতে ভুলে গেছি, না ঠিকই তো আছে, না ঠিকই আছে, হ্যাঁ কিউব হবে, সরি কিউবটা ছিল তো। আচ্ছা পুরো কী রইলো দেখো K2 কিউব কে থ্রি কিউব, দেখো যে একটুখানি ভুলের জন্য যদিও এটা সিটা ভুল হতো তাহলে পুরোই ভুল হতো, কে হলেছে বলে খুব একটা গন্ডগোল হয়নি। ঠিক আছে, প্লাস এখানে কি পড়ে রইলো কে টু কিউব প্লাস এখানে কি পড়ে রইলো কে থ্রি কিউব, এটা পড়ে রইলো। ঠিক আছে, নিচের লাইনে কি পড়ে রইলো, নিচের লাইনে দেখো হচ্ছে দেখো কেমন কে টু কে থ্রি আর সি 6। ঠিক আছে, ব্যাকেটের মধ্যে পড়ে আছে কে থ্রি কিউ প্লাস কে টু কিউ প্লাস 1। দেখো এই যে C6 আর এই C6 কেটে যাচ্ছে। ঠিক আছে, কেটে যাওয়ার পর সর্বশেষ কি পড়ে থাকছে ভালো করে দেখো, কি পড়ে থাকছে দেখো, সর্বশেষ কি পড়ে থাকছে, পড়ে থাকছে দেখো কে থ্রি কিউ প্লাস কে টু কিউ প্লাস কে থ্রি কিউ, নিচে কি পড়ে থাকছে কে টু কে থ্রি, এখানে পড়ে থাকছে কে থ্রি কিউ প্লাস এখানে পড়ে থাকছে কে টু কিউ প্লাস 1, এইটা পড়ে রয়েছে। তার মানে ভালো করে দেখো পড়ে রয়েছে, দেখা যাক সবই কে পড়ে আছে। আমি অঙ্কের মধ্যে তোমাদের ভেদ চ্যাপ্টার করার সময় কি বলেছি, যে অঙ্কের মধ্যে যেটা দেয়া থাকবে মানে অঙ্কের মধ্যে যা সংখ্যা দেয়া থাকবে সেটা যদি কিছু বলে না দেয়, যদি যে এটা একটা ধ্রুবক সংখ্যা এটা একটা ধ্রুবক সংখ্যা এসব যদি কিছু বলা না থাকে, তাহলে অঙ্কের মধ্যে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যাই সংখ্যা আসুক না কেন, সে ওয়ার্ড আসুক আর যাই আসুক না কেন, সব কিছুই একটা কি ধ্রুবক সংখ্যা। অর্থাৎ এখানের মধ্যে অঙ্কের মধ্যে কি ছিল এ বি আর সি, তাহলে এ বি সি বাদ দিয়ে বাকি যা সংখ্যা পড়ে থাকবে সেগুলো সবই কি একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এই যে জিনিসগুলো বেরালো, এখানে কি এ বি সি আছে না নেই, তাহলে এই পুরোটা কি, এই পুরোটা একটা ধ্রুবক সংখ্যা, এই পুরোটাই কি একটা ধ্রুবক সংখ্যা, এই পুরোটাই কি একটা ধ্রুবক। আমি এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি, এটা কি পুরোটাই একটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, হ্যাঁ কি না, এই পুরোটাই কি একটা ধ্রুবক সংখ্যা। তাহলে দেখো আমার কি ছিল, ডান দিকে কি ছিল ধ্রুবক, তাহলে আমার বাঁ দিকে কি প্রমাণ করতে হতো, আমার বাঁ দিকে প্রমাণ করতে হতো ধ্রুবক সংখ্যা। তাহলে প্রমাণ হয়ে গেল যে বাঁ দিকেরটাও একটা ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, তাহলে ব্যাস বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমি এখানটা লিখে দিই, আমি এই জায়গাটা লিখছি, হ্যাঁ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, আমি এটা কিন্তু তোমরা নিচে লিখবে ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল যে বাম পক্ষ সমান সমান এই ডান পক্ষ। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের কথা দেখো 12 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো 12 নম্বর অঙ্কটা বলেছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার ও 200 ডেসিমিটার কূপ
খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত টাকা ব্যয় করতে হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে ধরো কি বলেছে অঙ্কটার মধ্যে, দেখো বলছে যে একটা ধরো কূপ আছে, ধরো একটা এরকম কূপ আছে, ঠিক আছে, এরকম কূপ আছে, ধরো এটা x ডেসিমিটার গভীর, এটা হচ্ছে x ডেসিমিটার গভীর, মানে গভীরতাটা কতটা গভীরতা কূপের x ডেসিমিটার, ঠিক আছে। এইবার বলেছে এই কূপটা খনন করবার জন্য যা ব্যয় হয়েছে, ধরলাম আমি এই কূপটা খনন করবার জন্য টোটাল 1000 টাকা খরচা করেছে, মানে 1000 টাকা ব্যয় করেছে, ঠিক আছে। তো এবার বলছে এই 1000 টাকায় দুটো অংশে ভাগ করেছে, মানে এই 1000 টাকা ব্যয় করেছে না, দুবারে ব্যয় করেছে, দেখো দুবারে ব্যয় করেছে, মানে দেখো বলছেন এক অংশ x এর সঙ্গে সরল বেঁধে আছে, আর এক অংশ x স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে রয়েছে, তার মানে কি 1000 টাকা মানে দুবারে ব্যয় করেছে। প্রথমবারে ধরো 700 টাকা ব্যয় করেছে, দ্বিতীয়বারে ধরো 300 টাকা ব্যয় করেছে, তার মানে এই 1000 টাকাটা প্রথমে সে 700 টাকা ব্যয় করেছে, 1000 টাকার মধ্যে তারপরে 300 টাকা, মানে দুবারে ব্যয়টা করেছে, ঠিক আছে। এইটা তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি তাহলে এটার বদলে আমি এখানে 1000 ধরেছি, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি অন্যভাবে, তাহলে এখানে ধরছি ধরো x ধরি মোট ব্যয়, মোট ব্যয় y টাকা, তাহলে দেখো মোট ব্যয় কত টাকা, এটা মানে ধরে নিলাম y টাকা, ঠিক আছে। এবার দেখো এই টাকাটাকে দুটো অংশে ভাগ করেছে, একবারে 700 টাকা, একবারে 300 টাকা, তাহলে আমি ধরে নিলাম দুটো অংশ তো জানি না আমি কত, একবার a টাকা একবার b টাকা দিই, একবারে a টাকা পেমেন্ট করেছিল, একবার b টাকা ব্যয় করেছিল, তাই তো। তাহলে আমি লিখি যে ব্যয়ের দুটি অংশ সমান সমান, ব্যয়ের দুটি অংশ সমান সমান একবার হচ্ছে a টাকা ও b টাকা, ঠিক আছে। দুবার ব্যয় করেছে, একবার a টাকা একবার b, আমি a b লিখছি, খালি a ও b লিখছি, a ও b দুবারে ব্যয় করেছে, একবার a একবারে b, ঠিক আছে। তার মানে এটা কি বোঝাতে চাইছে যে দেখো একটা সমীকরণ তৈরি হলো যে মানে মোট ব্যয় তাহলে কত, মোট ব্যয় হচ্ছে হিসাব মতন a প্লাস b, টোটাল কত টাকা খরচা হয়েছে, টোটাল খরচা হয়েছে y টাকা। এবার ওয়াইটা তো দুটো ভাগে ভাগ করেছে, মানে a প্লাস b মানেও তো y, মানে টোটাল খরচা হয়েছে কত y টাকা, তার মানে a প্লাস b মানেও y টাকা, ঠিক আছে। দেখো এইবারে কি বলেছে, দেখো বলেছে যে মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল বেঁধে, তাহলে মোট ব্যয়ের এখানটায় করছি মোট ব্যয়ের এক অংশ, তাহলে মোট ব্যয়ের এক অংশ মানে একটা হচ্ছে কত a, এই এটা x এর সঙ্গে সরল ভেদে আছে, প্রথমে একবার এটা x এর সঙ্গে সরল ভেদে আছে, আবার বলেছে দেখো মোট ব্যয়ের আরেকটি অংশের সঙ্গে অর্থাৎ b এর সঙ্গে কি ভাবে রয়েছে, b এর সঙ্গে x স্কোয়ার সরল ভেদে আছে, মানে এরকম ভাবে রয়েছে, দুবার আছে। মোট ব্যয় এত টাকা হয়েছিল, তার একটা অংশের সঙ্গে সরল ভেদে আর একটা অংশের সঙ্গে এরকম x স্কোয়ার সরল ভেদে রয়েছে, ঠিক আছে। তাহলে এর থেকে কি বেরালো, আমি এটা মুছে দিই, এখান থেকে কিছু একটা বেরাবে, কি বেরায় দেখি, দেখো প্রথমে a সমান সমান এটার মানে হচ্ছে k1 ধরে নিলাম, ঠিক আছে, ব্র্যাকেটের ভেতরে লিখলাম k1 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। দ্বিতীয়বারে এখানে b সমান সমান এটা মানে জানি আমরা সমান সমান k2 ধরে নিলাম x স্কোয়ার, তাহলে এটাও লিখে দিলাম k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। দেখো b এর মান পেয়ে গেলাম, এবার দেখো a এর মানও পেয়ে গেলাম, b এর মানও পেয়ে গেলাম, এবার কি করব আমি, দেখো a আর b এর মানটাকে না ঠিক এই জায়গাটা বসে দেবো। তোমরা দেখবে তোমরা যে কোথায় বলে 10 নম্বরে যে অঙ্কটা করেছিল দেখেছো, ঠিক পুরো সেম 10 নম্বরের মতন কিন্তু এই অঙ্কটা, দেখো অনেকটা 10 নম্বরের মতনই কিন্তু এই অঙ্কটা। তাহলে a আর b এর মানটাকে না বসিয়ে দিই, তাহলে y a মানে কত দেখো k1 x প্লাস b মানে কত দেখো k2 x স্কোয়ার, এ দেখো a আর b এর মান বলে দিলাম, আর তো কিছু করা যাচ্ছে না, তাহলে লিখলাম যে এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ,
ঠিক আছে। এইবার অঙ্কের মধ্যে দেখো কি কি দিয়ে দিয়েছে আমি দেখি। দেখো অঙ্কের মধ্যে দেখো বলেছে গভীরতা দেয়া আছে, দেখো 100 ডেসিমিটার ও 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য। এই যে কূপ খনন করছে মানে গভীরতা বলতে এখানে কি বোঝাচ্ছে, প্রথমেই বলে দিয়েছিল দেখো এক্স ডেসিমিটার গভীর, তাহলে গভীরতা হচ্ছে এক্স। আর কি দিয়ে আছে দেখো অঙ্কের মধ্যে, এই যে ব্যয় মানে খনন করার জন্য 5000 টাকা ও 1200 টাকা ব্যয় করা আছে। ব্যয় মানে কি বলেছিলাম, কি ধরেছিলাম আমি, ওয়াই ধরেছিলাম। তাহলে সেটা আমি এখানে না লিখছি। তাহলে ধরছি গভীরতা, অঙ্কের মধ্যে কি দিয়ে দিচ্ছে, গভীরতা, ঠিক আছে, গভীরতা মানে কত দিয়েছে, এক্স, ঠিক আছে। আর ব্যয় দিয়ে দিয়েছে, ব্যয় মানে কত, ওয়াই, ঠিক আছে। এবার দেখো কতবার দিয়েছে, দেখো প্রথমে দিয়েছে দেখো 100 ডেসিমিটারের জন্য খরচ হয় কত টাকা, দেখো 5000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে দ্বিতীয়বারে দেখো, দ্বিতীয়বারের ক্ষেত্রে 200 ডেসিমিটারের জন্য খরচা হয়, দুবার খরচা হয়েছে 12000 টাকা। আবার মানে 100 ডেসিমিটার যদি খোঁড়ে সেটার জন্য 5000 টাকা খরচা হয়। 200 ডেসিমিটার যদি কোনো কূপ খনন করে তার জন্য 12000 টাকা খরচা হয়। আর যদি 250 ডেসিমিটার কোনো কূপ খনন করে তাহলে তার জন্য কত খরচা হবে, এটা তোমাকে অঙ্কের মধ্যে বের করতে বলেছে। যে প্রথমে বলেছে দেখো 3বার দিয়েছে, প্রথমে দিয়েছে এক্স আর ওয়াই দিয়ে দিয়েছে, দ্বিতীয়বারে এক্স ওয়াই দিয়ে দিয়েছে, তৃতীয়বারে আবার এক্স দিয়েছে কিন্তু ওয়াই দেয়নি, তোমাকে এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি বের করি, তিনবারে বের করব আমি, এখানটায় আমি করছি, ঠিক আছে। চেপে করি, ঠিক আছে। প্রথমবারে এই যে 1 নম্বর সমীকরণে কি করব, এক্স আর ওয়াই এর মানটাকে বসাবো, ঠিক আছে। তাহলে লিখি, যখন এক্স সমান সমান কত আছে দেখো 100 বসালাম, ওয়াই সমান সমান, এক্স সমান সমান 100, ওয়াই সমান সমান 5000 হয়, তখন কি হয়, এই যে 1 নম্বর সমীকরণটা, y ইজ ইকাল টু k1x প্লাস k2x স্কোয়ার। তাহলে y মানে কত, y মানে হচ্ছে 5000 বসাই, k1 মানে কত দেয়া নেই, গুণ x মানে হচ্ছে 100 প্লাস k2 মানে তো দেয়া নেই, আর তোমার এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার মানে কোথায় জানো, এই তো এক্স মানে তো 100, তাহলে এক্স স্কোয়ার, ঠিক আছে। এইটা হলো, তাহলে আমি ক্যালকুলেট করি 5000 সমান সমান এটা হচ্ছে কত 100 k1 প্লাস এটা কত হচ্ছে দেখো 10,000 k2, এটা হবে 10,000 k2, ঠিক আছে। পরের লাইনে 5000, এদের দুজনের থেকে 100 কমন আসছে, দেখো পড়ে থাকছে এখানে k1 প্লাস এদের থেকে 1000 কমন নিয়ে নিলে ধরো দুটো শূন্য চলে যাবে, তাহলে 100 পড়ে থাকছে, 100 k2, ঠিক আছে। তাহলে 100 টাকা এদিকে নিয়ে চলে আসি, বাঁ দিকে চলে আসবে 100 টাকা বাঁ দিকে নিয়ে চলে আসলাম, এদিকে পড়ে হলো k1 প্লাস 100 k2, ঠিক আছে। এদিকে এটা পড়ে রইলো, এবার 0 0 0 0 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো দেখো k1 প্লাস 100 k2 ইকুয়াল টু 50। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে কত বেরালো দেখো, প্রথমবারে এক্স আর ওয়াই থেকে আমি কি পেয়ে গেলাম দেখো, k1 প্লাস 100 মানে 100 k2 ইকুয়াল টু 50, এটা কিন্তু বেরালো। এটা হলো 2 নম্বর সমীকরণ। ফের দ্বিতীয়বার আমি ফের এই মানটা বসাবো, দ্বিতীয়বারে ফের আমি এই মানটা বসাবো। তাহলে আমি এই জায়গাটাতে করছি, তাহলে লিখি আবার, ঠিক আছে। এক্স ইকুয়াল টু কত আছে, এক্স ইকুয়াল টু কত 200 সমান সমান ওয়াই ইকুয়াল টু, ওয়াই ওটা কত আছে 12000 হয়, ঠিক আছে। তাহলে কি হবে, আমি বসাই সমীকরণ কি ছিল, ওয়াই সমান সমান কি ছিল k1x প্লাস k2x স্কোয়ার, তাহলে ওয়াই মানে কত আছে এখানে 12000, ঠিক আছে। k1 তো দেয়া নেই, তাহলে k1 x মানে কত 200 প্লাস k2
এক্স স্কোয়ার মানে কত 200 স্কোয়ার, ঠিক আছে। তাহলে খুলি ব্যাকেট, এটা 12,000, এটা হবে 200 K1, এটা হবে 2 দুগুণে 4, 4,000 সরি 40,000 40,000 K2, 2 দুগুণে 4, দুটো দুটো 4টে শূন্য, 4টে শূন্য বুঝলাম K2 হলো। এবার এদের দুজনের থেকে দেখো কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এই দুজনের থেকে 200 কমন যাচ্ছে, ঠিক আছে। 200 কমন নিলে পরে থাকে K1 প্লাস 2 দুগুণে 4, 200 পরে থাকছে, 200 K2, ঠিক আছে। সমান সমান 200টাকে এই পাশে নিয়ে চলে আসি আমি, 12,000 ডিভাইডেড বাই 200, 0 0 0 0, 2 দিয়ে কাটলে 60 ইজিক্যাল টু এদিকে পড়ে হলো K1 প্লাস 200 K2, এটাকে ঘুরিয়ে লিখতে পারি আমি, কি লিখছি, K1 প্লাস 200 K2 ইজিক্যাল টু এখানে কত বেরালো, 60 বেরালো। এটা হলো 3 নম্বর সমীকরণ। এটা কি বেরালো দেখো, 3 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে 2 নম্বর সমীকরণ হলো, এখান থেকে 3 নম্বর সমীকরণ বেরালো। এইবার আমি কি করবো বলো তো, এই যে সমীকরণ হলো না, এবার আমি কি করব, এই 3 নম্বর 2 নম্বর ও 3 নম্বর সমীকরণকে সমাধান করব। এই 2 নম্বর ও 3 নম্বর সমীকরণকে আমি সমাধান করব। তাহলে সমাধান করি, তাহলে আমার উপরটা মুছতে হবে, তাহলে আমি উপরেরটা মুছছি। তাহলে আমি কি করব না, 2 নম্বর আর 3 নম্বর সমীকরণকে সমাধান করব। তাহলে কি করব দেখো, সমাধান করতে গেলে এটা কি করতে হবে দেখো, এই 2 নম্বর থেকে 3 নম্বরটা বিয়োগ করব, লিখতে হবে তাহলে আমাকে যে 2 নং ও 3 নং 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণকে বিয়োগ করে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল, K1 ছিল K1 প্লাস 100 K2 ইজিক্যাল টু 50, আর এটা ছিল K1 প্লাস 200 K2 সমান সমান 60 ছিল তো, 60 বেরিয়েছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে বিয়োগ হবে, করি, K1 কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে, প্লাসে মাইনাসে এটা হয়ে যাচ্ছে কি মাইনাস, তাহলে কি হবে মাইনাস 100K হবে, কারণ 200 থেকে 100 বিয়োগ গেলে কি হয় 100K হয়, 100 K2 ফিজিক্যাল এটাও কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা যে বড় তার সাইডটাকে বসাতে হবে, মাইনাস বসিয়ে দিলাম। এবার প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ হবে, তার মানে কত হচ্ছে 10, তাহলে মাইনাস আর মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে K2 100টা ওদিকে নিয়ে চলে যাবো, 10/100 কাটাকুটি করলে থাকছে কত 1/10, তাহলে K2 মান পেলাম কত, মানে 1/10। এবার কি করব আমি 2 নম্বর বা 3 নম্বর যে কোনো একটা সমীকরণে কি বসিয়ে দেবো, আমি এই K2 মান বসিয়ে দেবো, কি করে দেবো, এই K2 মান বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে K2 মান আমি বসিয়ে দিই। আচ্ছা খেয়াল রাখো, লাস্টের বেলায় কিন্তু শুধু x এর মান আছে, আমি এটা যেহেতু মুছছি পরে আমি বুঝতে পারবে না, আমি x এর মান পরে বসাবো। তাহলে আমি এবার 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর সমীকরণে, তাহলে আমি 2 নম্বর সমীকরণে 1 নম্বরেতেই বসাই, যে 2 নং সমীকরণে K2 মান বসিয়ে পাই, K2 মান বসিয়ে পাই। ঠিক আছে, K2 মান বসিয়ে পাই আমি, তাহলে কই গেল K2 মান 2 নম্বর সমীকরণটা 1 নম্বর সমীকরণ ছিল কি K1 প্লাস 100 K2 ইকুয়াল টু 50, তাহলে K1 প্লাস K2 মান হচ্ছে K2 কত বেরালো 100 ইন্টু 1/10 ইজিক্যাল টু 50, তাহলে 0 0 কাটা, তাহলে K1 এটা ওদিক চলে গেলে 10টা ওদিক চলে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে K1 ইজিক্যাল টু বেরালো কত দেখো 40 বেরালো, তাহলে K1 ইজিক্যাল টু কত বেরালো দেখো
40 বেরালো। ঠিক আছে, এইবার আমি কি করব, এইবার আমার লাস্ট কি ছিল, লাস্ট একদম ছিল যে এক্স এর মানে K1 K2 এর মান বেরিয়ে গেল। লাস্ট একদম যেটা সমাধানটা ছিল কি ছিল, দেখো এই যে লাস্ট কি আছে যে 250 মিটার গভীর মানে এক্স দেওয়া আছে, 250 মিটার গভীর উৎখনন করার জন্য কত টাকা ব্যয়, মানে ওয়াই এর মান তোমাকে বের করতে, শুধুমাত্র এক্স এর মান দেওয়া আছে আর K1 K2 এর মান তো পেয়ে গেলাম। তাহলে লিখবো যে 1 নম্বর যে সমীকরণটা ছিল সেই 1 নম্বর সমীকরণে লিখছি আমি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে, ঠিক আছে, 1 নং সমীকরণে x সমান সমান 250, ঠিক আছে, K1 সমান সমান 40, K2 সমান সমান 1/10 বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে বসাই কি ছিল, সমাধানটা কি ছিল জানো, এই যে y সমান সমান K1x প্লাস K2x স্কোয়ার। তাহলে y মানে কত দেয়া নেই, y বের করতে হবে। K1 কত বেরিয়েছে, K1 40 গুণ x কত 250, ঠিক আছে, যোগ K2 কত, K2 1/10, K2 1/10 গুণ x হচ্ছে 250 স্কোয়ার, এইটা বেরালো। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, আচ্ছা আমি এই উপরটায় করছি, হ্যাঁ এই উপরটায় করছি। তাহলে আমি এই উপরটায় করছি, আচ্ছা এখানটাই মুছে দিচ্ছি, এই দিকটাতেই করি, তাহলে হবে না। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এই দিকটাতেই করছি এবার, না উপরটাতেই করি, তাহলে বুঝতে পারবে না তোমরা। তাহলে y ইজিক্যাল টু কত বেরাচ্ছে দেখো, এটাকে এটা গুণ করলে 4 25 100 আর একটা দুটো শূন্য 10,000, ঠিক আছে, প্লাস এটা কি হচ্ছে দেখো 1/10 গুণ এটা হবে 25 25 625 আর দুটো শূন্য বসবে, এটা হলো। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে y ইজিক্যাল টু কত বেরোচ্ছে 10,000 আর এটা কত আছে এখানে কিছু মানে 1 আছে, তাহলে 6,250 যোগ করলে কত হচ্ছে 16,250, তাহলে কত টাকা বেরালো, y সমান সমান কত বেরালো দেখো 16,250 টাকা বেরালো। কত বেরালো মানে, তাহলে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা খরচা হবে, 16,250 টাকা। কি বললাম বুঝতে পেরেছো, তাহলে টুকে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো, তোমাদের দেখো যে 13 নম্বর অঙ্কটা করাবো, সেটা দেখো কি বলেছে দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের, চোঙের যে আয়তন সেটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে, ঠিক আছে, এটা বলেছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাতও দিয়ে দিয়েছে 5:4। তাহলে তোমাকে বলেছে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করো, ওদের আয়তনের অনুপাত নির্ণয়, অর্থাৎ দুটো চোঙের আমি আয়তন বের করবো, দিয়ে তাদের অনুপাত বের করবো। তাহলে দেখো প্রথমে অঙ্কটার মধ্যে কি বলে দিয়েছে দেখো, বলেছে ধরো দুটি চোঙ, ঠিক আছে, এখানে ধরো দুটি চোঙ আঁকছি আমি, দুটো চোঙ আঁকছি আমি, ঠিক আছে। আচ্ছা প্রথমে কি বলেছে দেখো, বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। তাহলে আমি আগে সবকিছু আগে ধরে নিই, কিছুই তো দেয়া নেই। বলছে চোঙের আয়তন ধরি, চোঙের আয়তন ধরি, চোঙের, ঠিক আছে, চোঙের আয়তন ভি, ঠিক আছে, চোঙের আয়তন ভি
আর কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ ধরলাম আর, আর উচ্চতা ধরলাম এইচ, ঠিক আছে। তাহলে চোঙের ব্যাসার্ধ কত, আর, এই যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে, উচ্চতা হচ্ছে এইচ, আর তোমার আয়তন হচ্ছে টোটালের আয়তন, মানে যতটা পরিমাণ জায়গা আছে ভিতরের অংশটুকুতে সেটা হচ্ছে ভি ধরে নিলাম, ঠিক আছে। এইবার বলেছে দেখো, এবার কি বলে দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। বলছে চোঙের আয়তন মানে এই যে চোঙের যে আয়তন, ঠিক আছে, আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের বলেছে দেখো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। কিরকম আসলো এটা, এরকম যৌগিক ভেদে বলেছে, তাহলে তাই এরকম করলেন কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন বলতো, এরকম দিয়েছে, প্রথমটা দিয়েছে ভি সরল ভেদের সাথে এক্স স্কোয়ার, আবার বলেছে ভি মানে এইচ এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এই দুটোকে এক জায়গায় করলে কি হয়, দেখো ভিটাকে এক জায়গায় করেছি, তাহলে তারা হচ্ছে আর স্কোয়ার আর এইচ, টোটাল কি করলাম আমি, এটাকে যৌগিক ভেদ করলে কি এটাই পাবো, ওরা এটাই একবারে বলে দিয়েছে, ঠিক আছে, আমি বের করে নিলাম, ঠিক আছে। এবার তারপরে তাহলে এটাকে আমি আগে ঠিক করতে হবে, তাহলে লিখবো কি, ভি সমান সমান, এটা জানি আমরা, সমান সমান কি কে, তাহলে ইন্টু আর স্কোয়ার এইচ, লিখি আমি কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক হলো। চলো এবার অঙ্কের মধ্যে আমাকে কি কি বলে দিয়েছে আমি দেখি, ঠিক আছে। এবার দেখো অঙ্কের মধ্যে বলেছে, দেখো তার মানে দেখো অ্যাকচুয়ালি আয়তনের ফর্মুলা এখানে কি দাঁড়ালো, এমনি চোঙের আয়তনের ফর্মুলা আলাদা আছে, যখন অঙ্ক করবো তোমরা সেখানে আলাদা অঙ্ক, কিন্তু এখানে দেখো চোঙের আয়তন বলতে আমরা কোনটাকে বুঝছি, যে চোঙের আয়তন যদি বের করতে বলে তাহলে সেটার মানেটা কি, কে আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, দেখো এবার বলেছে দেখো দুটো চোঙ দিয়ে দিয়েছে, ধরো এরকম দুটো চোঙ দিয়ে দিয়েছে, এই চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 2:3, একজনের ব্যাসার্ধ 2:, এটা দিয়ে দিয়েছে 3, মানে এই যে এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর উচ্চতা দিয়েছে দুজনের, একজনের 5:4, অর্থাৎ 5:4, এটা কিন্তু অনুপাতে দিয়েছে, তাহলে এটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কিভাবে করতে হবে, তাহলে আমরা জানি যখন অনুপাতে দিয়ে দেবে সেটাকে আমরা কিছু একটা ধরে নেবো। আমি ধরে নিলাম যে মানে প্রথম চোঙটির প্রথম চোঙটির ব্যাসার্ধ কত, আর দ্বিতীয় মানে দুটি চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, আমি ধরি দুটি চোঙের ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ তো অনুপাতে দিয়েছে, তাহলে অনুপাতে নিয়ে নিলে তোমাকে ধরে নিতে হবে, ধরে নিচ্ছ যে একটা 5x আর একটা হচ্ছে একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x ধরে নিলে তুমি, ঠিক আছে। সেমভাবে উচ্চতাও ধরে নাও, ধরি দুটি চোঙের উচ্চতা কত, একটা 4 ধরে নিলাম 5y আর একটা ধরে নিলাম 4y, তাহলে কত হলো, এটা লিখি 5y 4y 2x 3x, দেখো তার মানে আমি কি পেয়ে গেলাম, দুটো চোঙেরই ব্যাসার্ধ পেয়ে গেলাম, দুটো চোঙেরই উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এবার দুটো চোঙেরই আয়তন বের করি, তাহলে লিখি যে প্রথম চোঙটির আয়তন, প্রথম চোঙের আয়তন কত, আয়তনের ফর্মুলা এই যে কে আর স্কোয়ার এইচ, তাই তো। কে মানে তো দেয়া নেই, আর মানে কি বলেছিলাম, আর মানে ধরেছিলাম আমরা ব্যাসার্ধ, তাহলে এখানে ব্যাসার্ধ বলতে কোনটা 2x, তাহলে 2x হোল স্কোয়ার ইন্টু এইচ মানে কি ধরেছিলাম আমরা, উচ্চতায় কত দেওয়া আছে দেখো, প্রথমে একটা 5y বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে কত দেখো, যদি ভাঙো কে ইন্টু 2 দুগুণে 4x স্কোয়ার ইন্টু 5y, আমি পাশে লিখছি, তাহলে দাঁড়াচ্ছে 4 5 20, আর বর্গ দিয়েছিল তো ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের, হ্যাঁ উচ্চতার সঙ্গে যোগ, ঠিক আছে। তাহলে 4 5 20 x স্কোয়ার
আর ওয়াই কে পরপর বসিয়ে দিলাম, 20x² ওয়াই আর কে। ঠিক আছে, দ্বিতীয়বারে দ্বিতীয় চোঙটির আয়তন। এত ঘন কিছুটা দেয়, ঘন একক। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চোঙটির আয়তন, দ্বিতীয় চোঙের, ঠিক আছে, দ্বিতীয় চোঙের আয়তন ফর্মুলা এই যে কে আর স্কোয়ার এইচ। কে আর মানে হচ্ছে কত ছিল ব্যাসার্ধ, তাহলে এর আর কত 3x হোল স্কোয়ার। এইচ কত, এইচ মানে উচ্চতা, উচ্চতা কত 4y বসাই, তাহলে দাঁড়াচ্ছে কত কে ইন্টু 3 3 9, 9x², আর এটা কত হচ্ছে 4y। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত, এখানটা করছি আমি 4 নং 36 x² y কে। তাহলে দেখো দুজনেরই কি বেরিয়ে গেল, দেখো দুজনেরই আয়তন বেরিয়ে গেল, অর্থাৎ দুটো চোঙেরই কিন্তু আয়তন বেরিয়ে গেল। তাহলে প্রথম চোঙটার আয়তন কত বেরালো, 20x² y কে, আর একটা বেরালো 36x² y কে। এবার কি বলেছে তোমাকে, বলছে এদের দুজনের অনুপাত। সোজা একদম করি আমি এখানটায়, আয়তন অনুপাত, ওটাকে অনুপাত করতে বলেছে, তাহলে লিখে দিই আমি দুটি চোঙের আয়তন, দুটি চোঙের আয়তনের অনুপাত, কত, একটা ছিল কত 20x² ওই যে ওয়াই কে, 20x² ওয়াই কে ইস টু তোমার 36x² ওয়াই কে। তাহলে দেখো x² কেটে যাচ্ছে, ওয়াই কেটে যাচ্ছে, কে কেটে যাচ্ছে, পরে কি থাকছে 20:36। ঠিক আছে, 4 দিয়ে কাটো, 4 5 20, 4 নং 36, 5:9 কত দাঁড়ালো দেখো 5:9 দাঁড়ায়। তাহলে দুটি চোঙের আয়তন কত দাঁড়াচ্ছে দেখো 5:9। কি বললাম বুঝতে পেরেছো, তুলে নাও। তো এরপর তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 14 নম্বর অঙ্কটা। বলেছে দেখো পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছেন। আগে সমিতি 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে তার 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি, মানে অর্ধেক মানে কত 2400 ছিল, এখন অর্ধেক তার কত হয় 1200, 2400 অর্ধেক কত হয় 1200 হয়। তাহলে এই 1200 বিঘা জমি কেবল ট্রাক্টর দিয়ে চাষ করবে, এখন আর লাঙল দিয়ে চাষ করবে। কি দিয়ে চাষ করবে, লাঙল দিয়ে এই 1200 বিঘা জমি চাষ যদি চাষ করে তাহলে তার কতদিন সময় লাগবে, ওই বলছে এই 2400 বিঘা জমি থেকে অর্ধেক কত 1200 বিঘা, এই 1200 বিঘা জমিটা সে এখন আর লাঙল দিয়ে চাষ করবে না, কি দিয়ে চাষ করবে ট্রাক্টর দিয়ে। ওই যে একটা ট্রাক্টর কিনেছে ওই ট্রাক্টরটা দিয়ে চাষ করবে। তাহলে তার কতদিন সময় লাগবে 30 দিন সময় লাগবে চাষ করতে বলেছে। তাহলে একটি ট্রাক্টর কটা লাঙলের সমান সেটা তোমাকে বের করতে বলেছে। তার মানেটা কি, পরে যে 1200 বিঘাটা জমি বলেছে যে ওই 1200 বিঘা জমি যে পরে চাষ করলো, ওই 1200 বিঘা জমিতে কতদিনে চাষ করেছে 30 দিনে। তাহলে দেখি ওই 30 দিনে তো লাঙল দিয়ে চাষ করবে, 1200 বিঘা জমি চাষ করবে কত 30 দিনে লাঙল দিয়ে। তাহলে আমি দেখে নেবো যে ওই 1200 বিঘা জমি 30 দিনে যদি চাষ করে লাঙল দিয়ে, 30 দিনে কটা লাঙলের প্রয়োজন হয় সেটা বের করবো। মানে ওই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে আমার কটা লাঙলের প্রয়োজন হয়, তাহলেই বুঝে যাবো যে ওই অতগুলো লাঙল সমান সমান একটা ট্রাক্টর, তাই তো। তাহলে আমি ধরে নিই, তাহলে আমি লিখি যে প্রথমে লিখছি জমির পরিমাণ। ঠিক আছে, জমির পরিমাণ, ঠিক আছে। তারপরে আছে দিন সংখ্যা, যেহেতু উত্তরটা লাস্টে চেয়েছে সেটা আমি লাস্টে রাখলাম দিন সংখ্যা। তারপরে কি আছে লাঙল সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখ জমির পরিমাণ কি বলেছে, প্রথমে ছিল 2400 বিঘা জমি, প্রথমে ছিল কত 2400 বিঘা জমি। ঠিক আছে, কদিনে চাষ করেছে 2400 বিঘা জমি, 36 দিনে কাজটা শেষ করেছে সে 25টা লাঙল নিয়ে। ঠিক আছে, এখন অর্ধেক জমি মানে কত 2400 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে
1200 বিঘা জমি 30 দিনে করতে কটি লাঙল লাগবে? এই যে কটি লাঙল লাগবে সেই লাঙলটাই তো একটা মানে একটা ট্রাক্টরের সমান, সে কটা লাঙলই তো একটা ট্রাক্টরের সমান, কারণ এই 1200 বিঘা জমি সে কি দিয়ে চাষ করছে এখন? একটাই ট্রাক্টর, মানে বোঝা যাচ্ছে যে 1200 বিঘা জমি 30 দিনে তার একটাই ট্রাক্টর লাগে। এবার তোমাকে অ্যান্সারটা চেয়েছে যে তাহলে একটা ট্রাক্টর কটা লাঙলের সমান, তার মানে আমি যদি জেনে নিই যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কটা লাঙল লাগে সেটাই তো একটা ট্রাক্টরের সমান, তাই তো? তাহলে আমি তাই বের করে নেবো। তাহলে আমি ধরে নিই যে কি ধরে নেবো, এখানে ধরি, এগুলো ধরে নিতে হবে তোমাকে। ধরি লাঙল সংখ্যা, ধরি লাঙল সংখ্যা x, ঠিক আছে, দিন সংখ্যা, ঠিক আছে, দিন সংখ্যা y, আর একটা কি আছে জমির পরিমাণ, জমির পরিমাণ, জমির পরিমাণ z। তার মানে এটা x, এটা y, এটা z, ঠিক আছে। আমি যেমনভাবে করেছিলাম না তোমার তিনের অঙ্কগুলো যেমনভাবে করেছিলাম, 3 আর একটা করেছিলাম যেন কতটা, ওই যে 8-এর অঙ্ক যেমন করেছিলাম ঠিক সেরকমভাবে আমি ঐকিক নিয়ম ভাববো। এবার ভাবি প্রথমেটা দেখো, প্রথমে কি করব, আমি দিন সংখ্যাটাকে চাপা দিই। মনে করবো অঙ্কের মধ্যে দেখো দিন সংখ্যা নেই, ঠিক আছে, দিন সংখ্যা বাদ দিয়ে আমি ভাবি কি বলেছে দেখো। তার মানে দেখো 2400 বিঘা চাষ করতে কটা ট্রাক্টর লাগে? 25টা। মানে আমি 2400 বিঘা জমি, ধরো এটা 2400 বিঘা জমি, এটার জন্য কটা ট্রাক্টর লাগবে? 25খানা ট্রাক্টর লাগবে। এখন কত জমি আছে? 1200 মানে ধরো এখন এতটা জমি আছে, এর থেকে ছোট ধরো এতটুকু জমি আছে, 1200 বিঘা মানে এর অর্ধেক, মানে এতটুকু জমি। তাহলে এই জমিটা চাষ করতে তার কটা ট্রাক্টর লাগবে? নিশ্চয়ই অত বেশি লাগবে না, নিশ্চয়ই কম লাগবে। তার মানে কি বোঝা যাচ্ছে যে জমির পরিমাণের সঙ্গে লাঙল সংখ্যার কি কি সম্পর্ক রয়েছে? আমি কি বলেছিলাম, যখন একটা বাড়লে আর একটা কমে, অথবা একটা বাড়লে আর একটা বাড়ে, সরি একটা বাড়লে যদি আর একটা কমে, অথবা একটা কমলে যদি আর একটা বাড়ে, সেটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। আর যদি একটা বাড়ে আর একটাও বাড়ে তার সঙ্গে সঙ্গে, অথবা একটা কমলে আর একটাও কমলে, তাকে বলা হয় সরল সম্পর্ক। এখানে কি সম্পর্ক হচ্ছে দেখো, এখানে দেখো এটা কমছে, তার সঙ্গে সঙ্গে এটা যদি কমে, তার সঙ্গে সঙ্গে এটাও কমছে, কারণ অত লাঙল তো লাগবে না। তাহলে দুটোই যদি কমে সেটাকে কি বলা হয়? সরল সম্পর্ক, অর্থাৎ এদের দুজনের মধ্যে সরল ভেদ সম্পর্ক। অবশ্যই তখন দিন সংখ্যা স্থির, মানে দিন সংখ্যাটা কিন্তু আমি কোনো কিছু বদলাচ্ছি না, দিন সংখ্যাটা একই রাখছি। তাহলে আমি লিখছি যে দিন সংখ্যা স্থির থাকলে, দিন সংখ্যা স্থির থাকলে, দিন সংখ্যা স্থির থাকলে, দিন সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণের সঙ্গে লাঙল সংখ্যা সরলভেদ সম্পর্ক থাকে। জমির পরিমাণের সঙ্গে, জমির পরিমাণের সঙ্গে, জমির পরিমাণের সঙ্গে লাঙলের সরল ভেদ সম্পর্ক, সরল ভেদ সম্পর্ক থাকে, সরল ভেদ সম্পর্ক থাকে, ঠিক আছে। তাহলে দাঁড়াবে কেমন সরল ভেদ, মানে আমি কি বলেছি, তাহলে x সমানুপাত z, তাই তো, x সমানুপাত z, যখন y একটি ধ্রুবক মানে স্থির, বা ধ্রুবক যেটা একটু লিখতে পারো ধ্রুবক, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এটা আমি মুছে দিই। এবার দেখো, এবার আমি কি করব, জমির পরিমাণটাকে স্থির রাখবো, দিন সংখ্যা আর লাঙল সংখ্যাটাকে নেব। ধরো জমির পরিমাণ স্থির, মানে জমির পরিমাণ ধরো সাপোজ ধরে নিচ্ছি, জমির পরিমাণটাকে ধরে নিলাম আমি 10, কথা বলছি 10 বিঘা, জমির পরিমাণটাকে কিচ্ছু বদলাবো না, ভালো করে দেখো, জমির পরিমাণটাকে বদলাবো না। তাহলে এবার লক্ষ্য করে দেখো, 10 বিঘা জমি চাষ করতে 36 দিনে কটা লাঙলের প্রয়োজন? 25টা লাঙলের প্রয়োজন। আবার 10 বিঘা জমি চাষ করতে 30টা লাঙল, মানে ওই একই জমি, কিন্তু এখন দিন সংখ্যা কমে গেছে, 30 দিনে কটা লাঙলের প্রয়োজন হবে? যদি দিন কমে যায়, মানে সময়টা যদি কমে যায়, তাহলে লাঙল তো মানে ওই একই জমি চাষ করতে লাঙল তো আরো বেশি প্রয়োজন হবে। অর্থাৎ একটা কমলে
একটা দেখো বাড়ছে, অর্থাৎ দিন সংখ্যা যদি কমে, মানে দিন সংখ্যা কমলে লাঙল আরো বেশি প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম যে একটা কমলে আর একটা যদি বাড়ে, অথবা একটা যদি বাড়ে আর একটা যদি কমে, তখন সেটাকে বলা হয় ব্যস্ত ভেদ সম্পর্ক। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে? ব্যস্ত ভেদ সম্পর্ক। আমি 10টা মুছে দিলাম। ঠিক আছে, আমি লিখি তাহলে কি লিখবো? দিন সংখ্যার মানে যখন জমির পরিমাণ স্থির থাকে, জমির পরিমাণ যখন জমির পরিমাণ স্থির থাকে, জমির পরিমাণ স্থির থাকে, যখন জমির পরিমাণ স্থির থাকে, যখন জমির পরিমাণ স্থির থাকে, দিন মানে লাঙল সংখ্যার সাথে দিন সংখ্যা লাঙল সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত ভেদ সম্পর্ক থাকে। ব্যস্ত ভেদ সম্পর্ক থাকে। ঠিক আছে, তাহলে কিরকম দাঁড়াচ্ছে দেখো? তাহলে দাঁড়াচ্ছে দেখো ব্যস্ত ভেদ মানে কি? এক্স সমানুপাতিক 1/y। কি দাঁড়াচ্ছে? এক্স সমানুপাতিক 1/y। আচ্ছা, এটাকে একটু ঘুরিয়ে লিখি, সুবিধা হবে। লাঙলটা আগে লিখি, জমির পরিমাণটা ওপাশে দিই। লাঙল সংখ্যার সঙ্গে জমির পরিমাণ, লাঙল সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে সম্পর্ক থাকে। তাহলে দাঁড়ালো, এইবার দেখো, এইবার আমি কি করব? ঠিক আছে, এবার আমি কি করব? ভালো করে জিনিসটাকে এই জায়গাটা দেখো। এইবার কি করব? দেখো এরকম দুটো আছে, তাহলে দুটোকে কি আমি যৌগিক ভেদ অনুসারে, মানে যৌগিক ভেদ করে নেবো। ঠিক আছে, তাহলে লিখি যৌগিক ভেদ অনুসারে পাই। যৌগিক ভেদ, দুজনকে এক জায়গায় করে নেবো। যৌগিক ভেদ অনুসারে পাই। ঠিক আছে, যৌগিক ভেদ যদি করো তুমি এক্স সমানুপাত, এই দুটোকে এক জায়গায় করলে কি হবে? জেড ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এটাকে ঠিক করি। এক্স সমান সমান, এটা মানে হচ্ছে কে ইন্টু জেড ডিভাইডেড বাই ওয়াই। কি লিখবো? কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এইবার কি করব? মনে করে দেখো, অঙ্কগুলো যখন মানে 3 বা এই অঙ্কগুলো যখন করেছিলাম, এবার আমি এক্স ওয়াই এর মানগুলোকে বসাবো। তাহলে প্রথমে দেখো কিসের মান দেওয়া আছে? দেখো সবার মান দেওয়া আছে, এক্স এরও মান দেওয়া আছে, ওয়াই মানে প্রথমবারের ক্ষেত্রে দেখো সবার মান দেখো দেওয়া আছে। দেখো এই যে দেখো এক্স এরও মান দেওয়া আছে, ওয়াই এরও মান দেওয়া আছে, জেড এরও মান দেওয়া আছে প্রথমবারে। তাহলে কি করব? সেইখানে আমি কি করবো? আচ্ছা, এখানে 1 নম্বর সমীকরণ লেখা হয়নি, এটা 1 নম্বর সমীকরণ লিখে দিলাম। প্রথমবারে কি করবো? আমি এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, আর জেড এর মান বসাবো। বসিয়ে আমি কিছু একটা পাবো ওখান থেকে। তাহলে লিখি, যখন এক্স সমান সমান কত? 25, ওয়াই সমান সমান কত? 36, আর জেড সমান সমান কত বেরালো? 2400 হয়, তখন কি দাঁড়ায়? আমি দেখি তখন কি দাঁড়ায়। তাহলে দেখো বসাই। 1 নম্বর সমীকরণটা কোথায় ছিল? এই যে এক্স সমান সমান কে ইন্টু জেড ওয়াই। তাহলে এক্স মানে কত? এক্স মানে 25 সমান সমান কে মানে কত? কে মানে হচ্ছে কোথায়? কে মানে তো নেই, ইন্টু জেড মানে কত? জেড মানে হচ্ছে 2400, ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে 36। হলো, চলো কাটাকুটি করি। 6 দিয়ে কাটলে 6 6 36, 6 6 36, 4 6 24, 400। ফের 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 আর 200। ক্রস গুণ করবো, তাহলে দাঁড়াচ্ছে কত? দেখো ক্রস যদি গুণ করি,
ক্রস গুণ করলে দাঁড়াচ্ছে দেখো 25 3 25 75, আর 200 কে ইন্টু ক্রস গুণ করলে 3 25 75, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু কত বেরোচ্ছে 75 ডিভাইডেড বাই 200, কাটাকুটি করো, 5 দিয়ে কাটাকুটি করলে 5 5 5 75, 4 5 20, 0 5 দিয়ে 3 5 15, 5 8 40, কত বেরোলো 3 8, কে এর মান বেরিয়ে গেল কত 3 8, ঠিক আছে। এরপরে কি করব দ্বিতীয়বারে দেখো দ্বিতীয়বারে আমি কি করব, ফের আমি বসাবো কিসের মান দেওয়া আছে দেখো দ্বিতীয়বারের ক্ষেত্রে। দ্বিতীয়বারে দেখো ওয়াই এর মান দেওয়া আছে আর জেড এর মান দেওয়া আছে, কিন্তু এক্স এর মান দেওয়া নেই, ঠিক আছে। আমি এক্স এর মান কি করব বের করব। তাহলে আমি এটাকে মুছছি, ঠিক আছে, আমি নিচটাকে মুছছি, উপরটায় থাক। তাহলে আমি বসাই দ্বিতীয়বারে, না লিখছি 1 নং সমীকরণে 1 নং সমীকরণে দ্বিতীয়বারে ক্ষেত্রে কার কার মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে 30, জেড এর মান দেওয়া আছে 1200, কে এর মান বেরিয়েছে 3 8, বসিয়ে পাই তাহলে বসাই কি ছিল সমীকরণটা, এক্স সমান সমান কে জেড ওয়াই, ঠিক আছে। এক্স মানে কত নেই দেয়া, বের করতে হবে, কে 3 8 গুণ জেড 1200, তোমার কি বলে ওয়াই কত 30, কাটাকুটি করি 0 0 কাটা, 3 3 কাটা, 8 দিয়ে কাটি, 8 একে 8 5 8 40, তাহলে এক্স সমান সমান বেরালো কত 15। তার মানে কটা লাঙল লাগছে দেখো 1200 বিঘা জমি চাষ করতে কটা লাঙল লাগছে, 15টা লাঙল লাগছে। তার মানে কি এই 15টা লাঙল সে কিসে চাষ করছে, একটা ট্রাক্টরের মধ্যে কাজ করে দিচ্ছে। কি বলেছে 1200 বিঘা জমি চাষ করতে সে কি একটা ট্রাক্টরে কাজ করছে। পরে কি বলি যে এখন সে 1200 বিঘা জমি চাষ করে কটা ট্রাক্টরে, একটা ট্রাক্টরে। তার মানে কি এই একটা ট্রাক্টর সমান সমান কটা লাঙলের সমান, 15টা লাঙলের সমান না। তাহলে লিখে দিই যে একটা ট্রাক্টর সমান সমান একটি, কি লেখা আছে একটি ট্রাক্টর, তাহলে একটি ট্রাক্টর কটি লাঙলের সমান চাষ করতে পারে, একটি ট্রাক্টর 15টি লাঙলের চাষ করতে পারে, 15টি লাঙলের চাষ করতে পারে। তাহলে একটি ট্রাক্টর কটি লাঙলের চাষ করতে পারে, দেখো একটি ট্রাক্টর 15টি লাঙলের চাষ করতে পারে, ঠিক আছে। কি বললাম তাহলে বুঝেছো, তাহলে তুলে নাও। তো এরপরে দেখো কোন অঙ্কটা করাবো তোমাদের, যে 15 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো গোলকের আয়তন আর ব্যাসার্ধের দৈর্ঘ্য ত্রিঘাতের সঙ্গে সরলভেদে, তাহলে তোমাকে গোলকের আয়তন আর ব্যাসার্ধটাকে আগে ধরে নিই, ঠিক আছে। আর কি আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের, তাহলে পৃষ্ঠতলটাকেও ধরে নিতে হবে। তাহলে সব কিছু ধরে নাও, প্রথমে ধরি গোলকের, ঠিক আছে, ধরি গোলকের আয়তন, ধরি গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ আর এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এ ধরে নিলাম, ঠিক আছে। এবার আমাকে অঙ্কের মধ্যে কি বলেছে দেখো, প্রথমে বলেছে দেখো বলেছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদ। তাহলে গোলকের প্রথম ক্ষেত্রে গোলকের আয়তন তার ব্যাসার্ধের
তার ব্যাসার্ধ কত, আর সঙ্গে কেমন রয়েছে, ত্রিঘাতের সঙ্গে সরলভেদে রয়েছে। ঠিক আছে, আর কি বলেছে দেখো, তারপরে লাইনে বলে দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, এ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ এ ব্যাসার্ধের সঙ্গে কেমনভাবে রয়েছে, এ ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, মানে বর্গ বলতে এরকমভাবে রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলোকে ঠিক করি আমি। ভি সমান সমান এটা মানে কি, কে, তাই তো, কে আর কিউব। তাহলে লিখি আমি এটা কে ওয়ান দিয়ে এটা। ঠিক আছে, কে ওয়ান হচ্ছে তোমার অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা বেরালো। ঠিক আছে, এখানে কি বেরালো দেখো, এ সমান সমান কে টু ধরলাম এটাকে আর স্কোয়ার, তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এরপরে তোমাকে কি বলে, তাহলে কি প্রমাণ করতে বলে, এটা তো দিয়ে দিলাম, কি প্রমাণ করতে বলেছে দেখো, বলছে গোলকের আয়তন, গোলকের আয়তন বর্গ, গোলকের আয়তনের বর্গ মানে গোলকের আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত, এর ঘন, ঘন মানে কি এ কিউব সঙ্গে সরলভেদে থাকবে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তার মানে কি বলেছে দেখো, অ্যাকচুয়ালি বলেছে দেখো, আমি এখানটা জাস্ট লিখছি যে গোলকের পৃষ্ঠ আয়তন, গোলকের আয়তনের বর্গের সঙ্গে আয়তনের বর্গের সঙ্গে পৃষ্ঠতলের ঘনকে কেমন, কেটা কোনটা প্রমাণ করতে তোমাকে এইটা বের করতে বলেছে, মানে এইটা তোমাকে কিন্তু বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে করি। সবার প্রথমে যেহেতু ওই জিনিসটা বের করতে হবে, তাহলে আমি কি করলাম, এটা উপরটা ধরলাম ঘন ভি স্কোয়ার আর নিচেরটা এ কিউব অনুপাতে করে নিলাম। প্রথমে কি করে নিলাম, আয়তনটাকে যেহেতু এরকম বের করতে হবে, আমি তাহলে লিখে দিলাম এটা ভি স্কোয়ার, এটা এ কিউব, এটা বের করতে বলেছে তোমাকে, সমান সমান, ভালো করে দেখো, সমান সমান কি কি করতে, কিসের মান দিয়ে দেখো, তাহলে ভি মানে কত, আয়তন মানে কোনটা, এইটা, তাহলে বসাই কে ওয়ান আর কিউব হোল স্কোয়ার, নিচে 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 কি আছে, এ কিউব আছে, এ কিউব মানে কত, এইটা, তার মানে কি কে টু আর স্কোয়ার কিউব, এটা দিলাম, তাই তো, ভি স্কোয়ার মানে হচ্ছে এইটা ভি স্কোয়ার, আর কে স্কোয়ার মানে এইটা তোমাকে বলেছে। তাহলে আমি লিখি ভি স্কোয়ার সমান সমান এ কিউব, এবার এটাকে ব্র্যাকেটটাকে খোলো, কে ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু 3 দুগুণে 6 আর 6, নিচেরটা কে টু কিউব ইন্টু 3 দুগুণে 6 আর 6, এটা দাঁড়ালো। এবার দেখো ভালো করে দেখো, আর6 কাটা। ঠিক আছে, তাহলে পড়ে কি রয়েছে ভালো করে দেখো, পড়ে কি রয়েছে দেখো, পড়ে রয়েছে কিন্তু এই যে কে টু বা এটা মানেটা কি, এই যে পুরো জিনিসটা মানে কি, এটা একটা ধ্রুবক সংখ্যা, এটা কি একটা ধ্রুবক সংখ্যা না, তাহলে এর বদলে যে কোনো ধ্রুবক সংখ্যার বদলে আমি কোন চিহ্নটা লিখতে পারতাম, মনে করে বলেছিলাম যে কোনো ধ্রুবক সংখ্যার বদলে সমান 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 ধ্রুবক চিহ্নটার বদলে আমি এই চিহ্নটা ব্যবহার করতে পারতাম, সমানুপাত চিহ্নটা। তাহলে আমি লিখছি, আচ্ছা এটাকে ক্রস গুণ করে নিই, আগে ক্রস গুণ করে নিই, ভি স্কোয়ার সমান সমান ধর এটা করে নিই কে স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই কে থ্রি স্কোয়ার ইজিক্যাল টু, এখানে বসিয়ে দিলাম এ কিউ। ঠিক আছে, এটা এখানে বসিয়ে দিলাম। এইবার আমি তোমাদের যেমন যেটা বললাম এই লাইনে হলে ভালো, এই লাইনে ব্যাপারটাকে বোঝো যে এটা এখানে মুছে দিচ্ছে, যে এইটা মানেটা কি, এটা মানে একটা ধ্রুবক সংখ্যা, সমান সমান ধ্রুবক সংখ্যার বদলে আমরা কোন চিহ্নটা ব্যবহার করতে পারি, এই সমানুপাত চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি সমানুপাত চিহ্নটা ব্যবহার করি আমি, তাহলে যদি করি তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, ভি স্কোয়ার সমানুপাত, এটা মানে কি সমানুপাত চিহ্ন এ কিউব, তাহলে ভি স্কোয়ার সমান সমান এ কিউব। দেখো তোমাকে প্রমাণ কি করতে বলেছিল, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল যে ভি স্কোয়ার সমানুপাত আর কিউব, সরি আর কিউব বলছি, এটা এ, সরি এ কিউব, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল। তাই দেখো আমি প্রমাণ করে দিয়েছি, ভি স্কোয়ার সমানুপাত এ কিউব, দেখো প্রমাণ হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল কটা অঙ্ক করালাম, 1 2 3 4 5, 5টা অঙ্ক করালাম। তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।